গল্পের শুরুটা একেবারে যেন কোনো সিনেমার দৃশ্য। জানুয়ারির ১০০ কাল, কলকাতা শহর। একদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির অফিসাররা একটা হাই প্রোফাইল বাড়িতে তল্লাশি চালাচ্ছেন, আর অন্যদিকে হঠাৎ করেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে সেই বাড়িতে ঢুকে পড়ছেন। এরপর যা ঘটল সেটা শুধু নাটকীয় নয়, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে অনেকগুলো কিন্তু বড় প্রশ্ন তুলে দিয়েছে। আজ ১০ই জানুয়ারি ২০২৬ আমরা এই উত্তল ঘটনাটার গভীরে যাব। আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা পুরো ঘটনাটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব। এটা শুধু একটা অভিযান বা রাজনৈতিক সংঘাতের গল্প নয়। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো একটা আর্থিক তদন্ত কিভাবে মুহূর্তের মধ্যে একটা সাংবিধানিক আর আইনি সংকটে পরিণত হলো সেই জটটা খোলার চেষ্টা করা। চলুন ব্যাপারটার গভীরে ঢোকা যাক। হ্যাঁ, তাহলে একেবারে শুরু থেকে শুরু করা যাক। ঘটনাটা ঠিক কি ঘটেছিল? ইডি কার বিরুদ্ধে আর কেনই বা এই অভিযানটা চালাচ্ছিল? ঠিক ইডি সেদিন কলকাতার একাধিক জায়গায় একযোগে অভিযান শুরু করে। ওদের মূল লক্ষ্য ছিলেন প্রতীক জৈন নামে এক ব্যক্তি। প্রতীক জৈন, আচ্ছা, উনি কে? উনি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সঙ্গে যুক্ত একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিস্ট। তো তার বাড়ি আর অফিসে একই সাথে তল্লাশি চালানো হয়? এক মিনিট, আইপ্যাকের কথাটা যখন এলোই, একটু পরিষ্কার করে নেওয়া যাক এই সংস্থাটা ঠিক কি করে, কারণ ওদের কাজের ধরনটা না বুঝলে এই ঘটনার গুরুত্বটা হয়তো পুরোপুরি বোঝা যাবে না। খুব ভালো পয়েন্ট। আইপ্যাক হলো সেই সংস্থা যারা বিভিন্ন রাজনৈতিক দলের জন্য নির্বাচনী কৌশল তৈরি করে। ডেটা অ্যানালিসিস করা, প্রচারের পরিকল্পনা সাজানো। এক কথায় দলের ব্রেন বা মস্তিষ্ক বলতে পারি। একদম, দলের রাজনৈতিক মস্তিষ্কের মতোই কাজ করে। তাই ওদের কাছে একটা দলের সবচেয়ে সংবেদনশীল, সবচেয়ে গোপন তথ্য থাকে। যেমন ধরুন, নির্বাচনী রণকৌশল, ভোটারদের ডেটা, অভ্যন্তরীণ সমীক্ষা, এই সব কিছু। সুতরাং তাদের অফিসে হানা দেওয়া বুঝতেই পারছেন, দলের একেবারে নার্ভ সেন্টারে হাত দেওয়া। বুঝা গেল। তার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল না, এটা পরোক্ষভাবে একটা রাজনৈতিক দলের স্ট্র্যাটেজির একেবারে গভীরে পৌঁছে যাওয়ার একটা চেষ্টা। কিন্তু ইডির কাছে নিশ্চয়ই এর কোনো আইনি ভিত্তি ছিল? কোন যুক্তিতে এই অভিযান? অবশ্যই। ইডি জানিয়েছে যে তার একটা পুরনো কয়লা পাচার মামলার তদন্ত করছিল। সেই মামলার সঙ্গে যুক্ত অর্থ তসরূপ মানি লন্ডারিংয়ের তদন্ত। আর এই পুরো অভিযানটা চালানো হচ্ছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট বা পিএমএলএ আইনের অধীনে। পিএমএলএ, এই আইনটা তো প্রায়ই খবরে থাকে। হ্যাঁ, আর আমাদের মনে রাখতে হবে এই পিএমএলএ কিন্তু একটা ভীষণ শক্তিশালী আইন। শক্তিশালী বলতে ঠিক কী কারণে এই আইনটা এত বিতর্কিত বা চর্চিত? কারণ এর অধীনে তদন্তকারী সংস্থার হাতে প্রচুর ক্ষমতা দেওয়া থাকে। যেমন ধরুন, তারা ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি বা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে। তার চেয়েও বড় কথা হল, এই আইনে অভিযুক্তের জামিন পাওয়াটা অত্যন্ত কঠিন। তাই? হ্যাঁ, এখানে তদন্তকারী সংস্থাকে প্রমাণ করতে হয় না যে অভিযুক্ত দোষী, বরং অভিযুক্তকেই প্রমাণ করতে হয় যে সে নির্দোষ। এ কারণেই তো রাজনৈতিক দলগুলো প্রায়ই অভিযোগ করে যে এই আইনটাকে বিরোধীদের বিরুদ্ধে একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে, একটা শক্তিশালী আর বিতর্কিত আইনের অধীনে নির্বাচনের ঠিক আগে একটা দলের ব্রেন হিসাবে পরিচিত সংস্থার এক গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়িতে অভিযান। এটা তো এমনিতেই একটা বিস্ফোরক পরিস্থিতি। একদম। কিন্তু আসল বিস্ফোরণটা তখনও বাকি ছিল। ঠিক, কারণ অভিযান যখন চলছিল ঠিক তখনই ঘটনাটা আসল মোড় নেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সঙ্গে উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নিয়ে সটান প্রতীক জৈনের বাড়িতে ঢুকে পড়েন, যেখানে সেই মুহূর্তে ইডির তল্লাশি চলছিল। এটা তো একটা অভাবনীয় দৃশ্য। অভাবনীয় তো বটেই, আর এরপর যা হয় তা আরও নাটকীয়। কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসেন। তার হাতে একটা সবুজ ফোল্ডার আর কিছু ফাইল। সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করেন যে ওই ফাইলগুলোর মধ্যে তার দলের আসন্ন নির্বাচনের কৌশল সংক্রান্ত জরুরি নথি, হার্ড ড্রাইভ আর অত্যন্ত সংবেদনশীল তথ্য ছিল। তিনি বলেন, ইডি নাকি বেআইনিভাবে সেগুলো বাজেয়াপ্ত করার চেষ্টা করছিল, আর তিনি সেগুলোকে রক্ষা করার জন্য ফিরিয়ে এনেছেন। ফিরিয়ে এনেছেন, এই শব্দটা কিন্তু সাংঘাতিক। একটা কেন্দ্রীয় সংস্থার চালানো অভিযানের মাঝখান থেকে রাজ্যের প্রশাসনিক প্রধান কিছু জিনিস নিয়ে বেরিয়ে আসছেন। এটা তো সরাসরি সংঘাত। এর আইনি ব্যাখ্যা কি হতে পারে?
এখানেই তো দুটো সম্পূর্ণ বিপরীতধর্মী ব্যাখ্যা রয়েছে। মুখ্যমন্ত্রী শিবিরের মতে তিনি তার দলের আর গণতান্ত্রিক প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষা করেছেন। তার অভিযোগ ইডি তদন্তের নামে নির্বাচনী তথ্য চুরি করতে এসেছিল। কিন্তু ইডির দৃষ্টিকোণ থেকে দেখলে এটা পরিষ্কারভাবে একটা চলমান তদন্তে বাধা দেওয়া এবং প্রমাণ লোপাটের চেষ্টা, যা পিএমএলএ আইনের অধীনে একটা গুরুতর অপরাধ। তার মানে একই ঘটনাকে এক পক্ষ বলছে গণতন্ত্র রক্ষা আর অন্য পক্ষ বলছে আইন ভঙ্গ। বাহ, কিন্তু নাটক তো এখানেই শেষ হয়নি, তাই না? এরপর মুখ্যমন্ত্রীর কনভয় নাকি অন্য কোথাও গিয়েছিল। ঠিক তাই। ইডির অভিযোগ অনুযায়ী প্রতীক জাইনের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর কনভয় সরাসরি সল্ট লেকে আইপ্যাকের অফিসে যায়। অভিযোগ করা হচ্ছে যে সেখানেও তিনি আর তার সহযোগীরা রাজ্য পুলিশের সহায়তায় আরও কিছু নথি আর ইলেকট্রনিক প্রমাণ, মানে ল্যাপটপ, হার্ড ড্রাইভ, এইসব জিনিস সরিয়ে ফেলেন। আচ্ছা, এই দ্বিতীয় ঘটনাটা ইডির অভিযোগকে আরও জোরালো করে তোলে। তাদের মতে এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং প্রমাণ লোপাট করার একটা সুপরিকল্পিত চেষ্টা। বিষয়টা তাহলে বেশ জটিল হয়ে গেল। একদিকে ইডি বলছে তদন্তে বাধা দেওয়া হচ্ছে, আর অন্যদিকে মুখ্যমন্ত্রী বলছেন এটা রাজনৈতিক ষড়যন্ত্র। দুটো সম্পূর্ণ ভিন্ন ন্যারেটিভ। চলুন মুখ্যমন্ত্রীর দিকটা আগে বোঝার চেষ্টা করি। তার যুক্তির ভিত্তিটা ঠিক কি? মুখ্যমন্ত্রীর মূল বক্তব্য হল এই অভিযানের সময় বা উদ্দেশ্য কোনোটিই সৎ ছিল না। তার দাবি ২০২৬ সালে নির্বাচনের আগে তার দলের রণকৌশল হাতিয়ে নেওয়ার জন্যই এই তল্লাশি চালানো হয়েছে। তার মতে ইডি আইন মেনে সার্চ ওয়ারেন্ট দেখাচ্ছিল না এবং তল্লাশির নামে দলের অভ্যন্তরীণ তথ্য বাজেয়াপ্ত করছিল। তাই তিনি এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অসাংবিধানিক আর যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর আক্রমণ বলে অভিহিত করেছেন। বেশ, এটা তো গেল রাজনৈতিক ব্যাখ্যা। এর বিপরীতে ইডির আইনি যুক্তিটা কি? তারা নিশ্চয়ই এটাকে শুধু রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দিচ্ছে না। না, একদমই না। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগ খুব স্পষ্ট এবং গুরুতর। তারা বলছে মুখ্যমন্ত্রী কেবল তদন্তে বাধাই দেননি, তিনি একজন সাংবিধানিক পদে থেকেও নিজের ক্ষমতার অপব্যবহার করে প্রমাণ সরিয়ে ফেলেছেন। তাদের মতে এটা পিএমএলএ আইনের অধীনে একটি জামিন অযোগ্য অপরাধ। আর বিরোধী দলগুলো, তারা কি বলছে? তারাও তো আসরে নেমে পড়েছে। তারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এমনকি রাষ্ট্রপতির হস্তক্ষেপও দাবি করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই চরম রাজনৈতিক এবং আইনি টানাপোড়েনের মধ্যে স্বাভাবিকভাবেই বিষয়টি আদালতে পৌঁছানোর কথা, এবং সেটাই হয়েছিল। কিন্তু শুনেছি আদালতের ভেতরের পরিস্থিতিও বাইরের থেকে কিছু কম নাটকীয় ছিল না। কম তো নয়, বরং অন্য এক ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছিল। বিষয়টি কলকাতা হাইকোর্টে উঠলে সেখানে শুনানি শুরুই করা যায়নি। শুরু করা যায়নি কেন? কারণ হিসেবে বলা হয়েছে আদালতের কক্ষে সেদিন প্রচণ্ড ভিড়, বিশৃঙ্খলা আর হট্টগোল ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে দুপক্ষের আইনজীবীদের চিৎকার চেঁচামেচিতে বিচারকের পক্ষে কারো যুক্তি শোনাই সম্ভব হচ্ছিল না। এটা একটা বেনজির ঘটনা। তার মানে যে প্রতিষ্ঠানটির এই সংঘাতের সমাধান করার কথা, সেই বিচার প্রক্রিয়ায় কার্যত স্তব্ধ হয়ে গেল। বিচারকের প্রতিক্রিয়া কি ছিল? বিচারক তার পর্যবেক্ষণে একটা খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেন। তিনি বলেন যে হট্টগোলের কারণে শুনানি শোনা যাচ্ছিল না বা নট অডিবল। এই একটা কথাই তখনকার পরিস্থিতিটা স্পষ্ট করে দেয়। বিচার ব্যবস্থার একেবারে প্রাথমিক শর্তই হল শোনা আর বলা। সেটাই যখন সম্ভব হচ্ছে না, তখন বিচার এগোবে কিভাবে? ঠিক। এই বিশৃঙ্খলার মধ্যেই পশ্চিমবঙ্গের কৌশলী বিষয়টিকে জনস্বার্থের বিষয় বলে উল্লেখ করলে বিচারক তাকে একটা জনস্বার্থ মামলা বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করার পরামর্শ দেন। কিন্তু শেষ পর্যন্ত কোনো সমাধান সূত্র না মেলায় মামলার শুনানি 14ই জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়। তাহলে এই স্থগিতাদেশের ফলে কি হলো? একদিকে ইডির তদন্ত কার্যত থমকে রইল, আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কোনো আইনি পদক্ষেপ করা গেল না। এটা কি কোনো এক পক্ষের জন্য সুবিধাজনক হলো? অবশ্যই। এই ধরনের পরিস্থিতিতে শুনানি স্থগিত হয়ে যাওয়া মানে স্থিতাবস্থা বা স্টেটাস কো বজায় থাকা। অর্থাৎ ইডি আপাতত আর এগোতে পারছে না, আবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও কোনো নির্দেশ জারি হচ্ছে না। এই আইনি অচলাবস্থা হয়তো সাময়িকভাবে রাজ্য সরকারের অস্বস্তি কমাল, কিন্তু মূল সংঘাতটা কিন্তু জিয়েই রইল। তাহলে এই পুরো ঘটনাপ্রবাহ থেকে আমরা কি টেকঅ্যাওয়ে পাচ্ছি? এটা শুধু একটা রাজনৈতিক সংঘাত নয়,
এটা দেখাচ্ছে যে ভারতে কেন্দ্রীয় সংস্থাগুলোর ক্ষমতা আর রাজ্যের অধিকারের মধ্যে যে সূক্ষ্ম ভারসাম্য রয়েছে সেটা কতটা ভঙ্গুর। বিশেষ করে নির্বাচনের আগে এই ভারসাম্যটা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়। আপনার এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু একটা রাজ্যের আইন শৃঙ্খলার বিষয় নয়, এটা কেন্দ্র-রাজ্য সম্পর্কের ওপর সরাসরি প্রভাব ফেলে। যদি আমরা এটাকে একটা বড় প্রেক্ষাপটে দেখি, তাহলে এই ঘটনা শুধুমাত্র একটা অভিযানকে কেন্দ্র করে নয়। এটি ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং একটি রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার সংঘাতকে দিনের আলোর মতো স্পষ্ট করে তুলেছে। আর নির্বাচনের ঠিক আগে এই ধরনের ঘটনা ঘটায় এর তাৎপর্য অনেক গুণ বেড়ে গেছে। একদম ঠিক। এই ঘটনা তদন্তের নিয়মাবলী, প্রশাসনিক ক্ষমতার সীমা এবং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, এই সবগুলো বিষয় নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছে। যেমন একটি তদন্তকারী সংস্থার ক্ষমতা ঠিক কতটা, আর একজন মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের সীমা ঠিক কোথায়। আর এখান থেকেই একটা মৌলিক প্রশ্ন উঠে আসে, যা নিয়ে আমাদের সবার ভাবা উচিত। সূত্রগুলো অনুযায়ী এই সংঘাতের একদিকে রয়েছে আইনানুগ তদন্তের দাবি, আর অন্যদিকে রয়েছে রাজনৈতিক তথ্যের সুরক্ষার প্রশ্ন। আমরা সবাই চাই আর্থিক দুর্নীতির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর তদন্ত হোক, কিন্তু যখন সেই তদন্তের অভিমুখ এমন একজন ব্যক্তির দিকে যায়, যিনি একটি রাজনৈতিক দলের নির্বাচনী কৌশলের একেবারে কেন্দ্রে রয়েছেন, তখন পরিস্থিতি জটিল হয়ে যায়। ঠিক তাই। তাহলে মূল দ্বন্দ্বটা কোথায়? মূল দ্বন্দ্বটা হল আর্থিক দুর্নীতির বিরুদ্ধে একটি বৈধ তদন্ত এবং সেই তদন্তের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার সম্ভাবনার মধ্যে সীমারেখাটি ঠিক কোথায় টানা উচিত। কিভাবে নিশ্চিত করা যায় যে তদন্তের নামে কোনো দলের নির্বাচনী সম্ভাবনাকে ইচ্ছাকৃতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে না? আবার কিভাবে এটাও নিশ্চিত করা যায় যে রাজনৈতিক ষড়যন্ত্রের দোহাই দিয়ে কেউ তদন্তের ঊর্ধ্বে উঠে যাচ্ছে না? এই দুটো দিকের মধ্যে ভারসাম্য রক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই ঘটনার পর সেই চ্যালেঞ্জটা আরও কঠিন হয়ে গেল।